আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আটকের পরও যে ফোনে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিমানবন্দরে আটক করা হয়েছিল। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তাই সরকারকে আগামী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তারা উপযুক্ত কারণ দর্শাবে, না হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে চেয়ার ছেড়ে দিতে হবে, আর না হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ার ছেড়ে দিতে হবে। পাকিস্তানের গোলাবর্ষণ শুরু। সন্ধ্যা হতে না হতেই আবারও গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। আবারও ব্ল্যাক আউট হল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। আজ দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে খবর জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। সেখানে ভারত পাকিস্তান সেনাদের মাঝে তুমুল গোলাগুলি হচ্ছে। এ পর্যন্ত ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এরপর জানাবো, ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করেছে পাকিস্তান। দাবি ভারতের। ৩৬টি শহরে পাকিস্তান ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। আজ সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব ও পাঠানকোট সহ ৩৬টি শহরে সব ড্রোন হামলা করা হয়েছে। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে ব্ল্যাক আউট ও বিস্ফোরণ। পুরো ভারতবর্ষ ঢেকে গেল অন্ধকারে। ড্রোন হামলার অভিযোগ। ভারত শাসিত কাশ্মীরে জম্মু শহরে আজ শুক্রবার ব্ল্যাক আউটের পর একাধিক অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ চলছে। ভারত পাকিস্তানের মধ্যে তীব্র গোলাগুলি হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে। সর্বশেষ তথ্য পাওয়া খবর অনুযায়ী এ পর্যন্ত ভারতের ৫০ জন সেনা মারা গেছে। এবারে জানাবো, গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রবল চাপের মুখে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য একটি বড় কৌশলগত চুক্তির দিকে এগোতে চাইছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই পথে গাজা যুদ্ধ এখন প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে, যে কারণে গাজায় চলমান আগ্রাসন বন্ধ এবং হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে দখলদার ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে নেতানিয়াহু এখন উভয় টানে পড়েছে। এখন কি করবে নেতানিয়াহু, এ নিয়েই বিপদে পড়েছে। এবং সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু। সন্ধ্যা হতেই আবারও গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। আবারও ব্ল্যাক আউট হল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। আর সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতেই খবর জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে উরি, কাপড়া এবং পুঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। জম্মুতে বাজছে সাইরেন। আজ সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাক আউট করা হয়েছে। অন্যদিকে দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। আর সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তান সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি এলাকা, যার পরিপ্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। তবে সন্ধ্যা হতেই আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্বয়ং জানাচ্ছেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে ওমর আবদুল্লাহ লিখেন, এখন জম্মুতে ব্ল্যাক আউট, শহরজুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছে ওমর আবদুল্লাহ। এদিকে পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গতরাতে অন্তত ৫০০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩০০ থেকে ৪০০টি
তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করেছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতে ৩৬ শহরে পাকিস্তান ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। শুক্রবার ৯ মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, পাঠানকোট সহ ৩৬টি শহরে সব ড্রোন ধ্বংস করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের সিয়াচেন হিমবা বেস ক্যাম্প এবং গুজরাটের কচ্ছ এলাকায়ও পাকিস্তানি ড্রোন দেখা গেছে। দুটি ড্রোনের মধ্যে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরত্ব রয়েছে, যা আক্রমণের বিস্তৃতি তুলে ধরে। কর্নেল কুরেশি আরও বলেছেন, ৫০টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিতে ভূপাতিত হয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে আরও ২০টি নিষ্ক্রিয় করা হয়েছে। এনডিটিভি বলছে, বেশিরভাগ ড্রোনই নিরস্ত্র ছিল, যা ইঙ্গিত দেয় পাকিস্তান হয়তো ভারতের প্রতিরক্ষা পরীক্ষা করছে। তবে অনেক ড্রোনই ক্যামেরা লাগানো ছিল, যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশনগুলোতে ফুটেজ শেয়ার করতে পারে। তবে বিষয়টি জানানো হয়েছে, আমরা বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করতে সক্ষম হয়েছি। সূত্রের বরাতে এনডিটিভি জানায়, পাকিস্তান অ্যাসিসগার্ড সোনগার ড্রোন ব্যবহার করেছে। প্রস্তুতকারকের মতে এগুলো যে কোনো ধরনের দিন এবং রাতে সামরিক ও নিরাপত্তা অভিযানে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। এর পাল্লা ৫ কিলোমিটার। ভারতের কর্নেল কুরেশি বলেছেন, শত শত ড্রোনের সবকয়টি ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিয়েছে, যা নিষ্ক্রিয় করেছিল বা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছিল। পাকিস্তানের এই ড্রোন হামলায় এ পর্যন্ত ১৬ জন ভারতীয় নিহত হয়েছে, যার মধ্যে পাকিস্তান এর ড্রোন হামলায় ভারতের অন্তত বেশ কয়েকজন সেনা সদস্য মারা গেছে বলে অবশেষে স্বীকার করেছে ভারত। ভারতের জম্মুতে ব্ল্যাক আউট ও বিস্ফোরণ, ড্রোন হামলার অভিযোগ। ভারত শাসিত জম্মু কাশ্মীরে জম্মু শহরে আজ রাতে ব্ল্যাক আউটের পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে লাল আলো বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। খবর আল জাজিরার। তারা জানিয়েছে, জম্মুতে বিশাল এলাকায় সেখানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর মাধ্যমে সেগুলো ভূপাতিত করার দাবি করেছে ভারত। ভারত জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে এসব ড্রোন নিষ্ক্রিয় করেছে। জানা গেছে, এসব ড্রোনের বেশিরভাগ ড্রোনই তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যেগুলোর মাধ্যমে সরাসরি পাকিস্তানে হামলা চালাচ্ছে। সরাসরি পাকিস্তান ভারতে হামলা চালাচ্ছে। এই হামলার কারণে এখন ভারতের প্রশাসন নাস্তানাবুদ। ভারতের পুরো ভারতবর্ষ জুড়ে কারফিউ জারি করা হয়েছে, অর্থাৎ সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের ২৪টি বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য অন্তত এই মাসের ১৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখন থেকে তারা আর বিমান পরিষেবা দিতে পারবে না। এছাড়াও পাকিস্তানের হামলার ফলে ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে। সেখান থেকে ইনভেস্টররা ভারত থেকে অনেকেই পালিয়ে যাচ্ছে। এই পালানোর খবরের কারণে সেখানে ইনভেস্টররা আর বিনিয়োগ করছে না। এ কারণে বাজারে বড় অঙ্কের ধস নেমেছে। গত ২ দিনে ভারতের শেয়ার বাজারে $৮৩ বিলিয়ন ধস নেমেছে, যা ভারতের জন্য এক অকল্পনীয় অশনি সংকেত দেখা দিয়েছে। যেটি পাকিস্তানে হামলার পর ভারত এই ধরনের সমস্যার সম্মুখীন হবে সেটি তারা কখনোই কল্পনা করেনি। তাই এখন বাধ্য হয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল ভারত, কিন্তু যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ভারত পাকিস্তান যুদ্ধ, দিস ইজ নট আওয়ার বিজনেস। এরপর ভারত সরাসরি মধ্যপ্রাচ্যের শাসকদের হাতে পায়ে ধরতে শুরু করেছে। তারা মধ্যপ্রাচ্যে জানিয়েছে যে, ভাই, যে কোনো উপায়ে আপনারা পাকিস্তানকে থামান। পাকিস্তান আমাদের ভারতবর্ষকে ধ্বংস করে দিবে। এ অবস্থায় ভারতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী প্রথমে সফরে আসে। গতকাল তিনি সফরে আসার পর আজ আবার পাকিস্তানে তিনি গিয়েছেন। দুই দেশের মধ্যে এই সংলাপ কিভাবে নিরসন করা যায় এ ব্যাপারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। আটকের পর যে ফোনে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই ঘটনায় বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হয়েছিল। এরপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া
হলো। এরপর কি ইন্টারিমকে জুলাই বিপ্লবকারীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, চুপ্পুকে ব্যান করেন, না হয় নিজে সরে যান। ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউল রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন। এতে বলা হয়েছে, সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ডামি রাষ্ট্রপতিকে ফিরে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছেড়ে দিতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে, যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তারা হয় চুপ্পুকে সরাবে, না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ার ছেড়ে দেবে। এমন